হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকের বারটি হলো রবিবার, 29শে সেপ্টেম্বর। বাবানের পরীক্ষা শেষ হয়েছে এই 26 তারিখে। প্রায় চললো পরীক্ষাটা, 15 দিন ধরে চললো। আর আপনারা তো দেখেছেন আমি অনেক দিনই কোনো ব্লগ দিচ্ছি না, কোনো ভিডিও আসছে না চ্যানেলে। এটাই একমাত্র কারণ। আর আরও অনেক কিছু আছে, এবার যার জন্যই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বাবান বললো যে তাহলে চলো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। দিদিও বললো তাহলে চলো একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। আর আজকে এই সানডেতে তাই ঠিক করা হয়েছে যে একটু কলকাতার কিছু কিছু জায়গা যদি একটু ঘুরে আসতে পারি। বিশেষ করে বাবানের অনেক দিনকার ইচ্ছা, বাবান কোনোদিনও এখনো অবধি ট্রামে চড়েনি, বাবানও চড়েনি, আমিও চড়িনি। এবার তাই জন্য দিদি বলেছে তাহলে চলো একটু ট্রামটা যদি আগে একটু চড়তে পারি, আর তারপরে আর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, তাহলে তখন রাস্তায় বেরিয়ে ঠিক করা হবে। তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকুন। চলুন, বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। প্রথমে জামাইদাদা বলেছিল বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে নাগেরবাজার অবধি হেঁটে গিয়ে তারপর ওখান থেকে অটো নিয়ে দমদম স্টেশন যাব। দমদম স্টেশন থেকে মেট্রো ধরে শ্যামবাজার স্টেশনে নামবো, নেমে ওখান থেকে হাতিবাগানে মার্কেট ঘুরতে ঘুরতে ওখান থেকেই ট্রামে উঠবো। কিন্তু দিদি তখন বলল এই গরমের মধ্যে এরকমভাবে এত ঘুরে ঘুরে আমি যাব না। বাবানও বললো আমি এভাবে যাব না। দিদি তখন বললো যে তুমি এখান থেকে কাজীপাড়া চলো, কাজীপাড়া থেকে 219 ধরে ওখান থেকে সোজা গিয়ে নামবো একদম শ্যামবাজারে। জামাইদাদাও বললো ঠিক আছে চলো তাহলে কাজীপাড়াতেই যাই। আর তাই এখন আমরা চলে এসেছি কাজীপাড়া বাস স্টপেজে। এখান থেকেই 219 বাস ধরবো। এখন এই যে বাসটা আসছে 30D, এই বাসটাও শ্যামবাজার পাঁচমাথার মোড় অবধি যায়, কিন্তু বাসটাতে সেরকমভাবে দেখলাম বসার জায়গা নেই। আর এই গরমের মধ্যে অনেক সময় অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তাই দিদি তখন বলে এটাই যাবো না, পরের বাস আসছে 219, ওটাতে যাবো। দুশো 19 বাসটা বলতে গেলে আমাদের কাজীপাড়া থেকে যখনই ওঠা হয় তখন মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু এখন যাই হোক একটু ভিড় ছিল। তবে আমরা কাজীপাড়া ফরেস্ট অফিস নাগেরবাজার আসতে আসতেই মোটামুটি সবাই সিট পেয়ে গেছিলাম। কাজীপাড়া থেকে ওই শ্যামবাজার পাঁচমাথার মোড় অবধি যেতে সময় লেগেছিল আমাদের আধ ঘন্টা থেকে ওই প্রায় 45 মিনিট মতন। এই যে এই বাঁদিকে যে শপিং মলটি আছে এটি হলো ডায়মন্ড প্লাজা শপিং মল। আপনাদেরকে আমি আগের কোনো একটা ব্লগে বলেছিলাম, তাও আরেকবার এখন বলছি। এই শপিং মলেই 2019 সালে আমি প্রায় 1 বছর মতন কাজ করেছিলাম হাউস অফ ক্যান্ডি কাউন্টারটিতে। যদি এর মধ্যে আসা হয় এই শপিং মলে, তাহলে আপনাদেরকে আমি সেই কাউন্টারটি ঘুরিয়ে দেখাবো। बाई हुआ नहीं तो ठीक है देखो
বাস থেকে আমরা নেমে পড়েছি আর এই জায়গাটি হলো শ্যামবাজারে পাঁচমাথার মোড়। এখান থেকেই এখন আমরা যাব হাতিবাগানে যাওয়ার রাস্তার দিকে, যদিও খুব বেশি দূরের রাস্তা নয়। দেখুন ডাইনিং কভার, ম্যাট, পাপড়, সুপার কভার। এগুলো কত? হ্যাঁ নিন না, কত দাম কমই আছে, 180 টাকা পিস? এই বোতলগুলো এই বোতলগুলো আমার লাগবে বক্স। গোপালের জন্য নিয়েছিলাম না, গোপালের কালো কোথায়? আমি না আরে খাবারের দোকানটা ভেবেছি কি কোনো এটা হবে, আমি এই দোকানে এরকম উঁকি মেরে দেখি। ব্যাস পৌঁছে গেছি আমরা ট্রাম টার্মিনাসের কাছেই, আর এটি হলো শ্যামবাজারে ট্রাম টার্মিনাস। এই ট্রামটি যাবে শ্যামবাজার থেকে এক্সপ্ল্যানেড অবধি, আর এক একজনের ভাড়া পড়বে 20 টাকা করে। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে দুপুর 2:50, আর এই ট্রামটি ছাড়া টাইম হলো দুপুর 3টে। ঠিক টাইমেই চলে এসেছি। এই ট্রামটির পেছনে যে ট্রামগুলি দাঁড়িয়ে রয়েছে, আমি ওই ট্রামগুলোর কাছেও যেতে চেয়েছিলাম বা একটু ভিডিও বা একটু ফটো তুলতে গেছিলাম, কিন্তু ওখানে যারা বসেছিলেন তারাই আমাকে বারণ করলেন যে ওইখানে ফটো তোলা নিষেধ আছে বা এদিকে দেখতে যাওয়াও নিষেধ আছে। তাই তখন আর উপায় না পেয়েই এই এসি ট্রামেই উঠে পড়লাম আর ভিডিও একটু করতে লাগলাম। গরমে লোকে আর উঠবে না নয়তো। कितना दिन लगेगा ट्राम में जाने में? 1 ঘন্টা বসে থাকবে এখানে। তাও ভালো। तो पीछे चले जाएगा। সারা কলকাতা যা দেখে দেখবে। হ্যাঁ একদিক দিয়ে ভালো, সারা কলকাতা ঘুরে ঘুরে দেখবে, দেখতে দেখতে যাবি। सच में पूरा कोलकाता घूमते हैं? যাও দেখে যাও। সেই একটা জলের বোতল নেই আশেপাশে, বুঝতে পারলেন? জল নিয়ে এসছি তো। হ্যাঁ তো বাস আবার কি চাই? খাবার পরে লঞ্চ করবো। কখন এখানে বসবি? हाँ এখানে বসবি? বস। अब कौन सा रोड, कौन सा साइड मेन रोड आएगा?
हम नाश्ता करने लगे, हम तो खाए नहीं थे, नाश्ता कर लेंगे। तो वेट कर रहे थे कि हम आइएगा तो बोले चलिए সেই না রাজবাগান কোথাও কোথাটা আছে কটা এবার আমরা শিলিগুড়ি यूट्यूबर है यूट्यूबर देखो ठीक है यूट्यूबर देखो हाँ बस दो लाइन बस 16 लाइन चलो स्टार्ट करो हेलो 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 देखो रास्ता देखो ওই এইভাবেই যাবে এইভাবেই যাবে তো এই আস্তে আস্তে করে এইভাবেই যাবে ऐसा ना आप लोगों ने क्रॉस कर जाएगा तो फिर थोड़ा सा छूट जाएगा দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে, চার্জটা যাচ্ছে তো এরাতে এরাতে সিগনালে উপর দেখো সিগনালে वो देखो बैग झूलाने का अंडा এটা আমাদের কলকাতার খুব শৌখিন জিনিস খুব শৌখিন আর তারা আগে চাকরি করে ওই যে দিচ্ছে বেল দিচ্ছে সবাই উঠে যাবে দেখছিস আরেকটা আসছে। ওই তো আওয়াজ করতে কলকাতায় প্রথম ট্রাম চালু হয়েছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি। সেই সময় ঘোড়ার মাধ্যমে টানা হতো ট্রামগুলিকে। কলকাতা ট্রামের প্রথম রুট ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত। এই রুটের দূরত্ব ছিল 3.9 কিলোমিটার। কিন্তু যাত্রীর অভাবে কলকাতার প্রথম ট্রাম পরিষেবা ওই বছরেরই 20 নভেম্বর বন্ধ হয়ে যায়। কলকাতার প্রথম ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার পর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামক লন্ডনের একটি সংস্থা কলকাতায় পুনরায় ট্রাম পরিষেবা চালু করে। এই কোম্পানির কাছেই কম বেশি হাজারের মতন ঘোড়া ছিল আর এই ঘোড়াগুলিকে দিয়েই ট্রাম টানানো হতো।
তৎকালীন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির হাতে ছিল প্রায় 177টি ট্রাম। পরবর্তীকালে ট্রাম টানার জন্য ঘোড়াকে বাদ দিয়ে স্টিম ইঞ্জিন ব্যবহার শুরু হয়। 1902 সালে প্রথম কলকাতা ট্রাম পরিষেবা বৈদ্যুতিকরণ হয়, যা ছিল এশিয়া মহাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। ভারতের স্বাধীনতার পরে 1951 সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে। তারপর থেকে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর বা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক ট্রাম পরিষেবা পরিচালিত হতে শুরু করে। কলকাতাতে মোট 7টি ট্রাম ডিপো রয়েছে। সেই ট্রাম ডিপোগুলি হলো বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, কালীঘাট, টালিগঞ্জ এবং খিদিরপুর। আয়তনে সবথেকে ছোট ডিপো হলো কালীঘাট। এক্সপ্লানেড ট্রাম ডিপোর অধীনে সবথেকে বেশি ট্রাম রুট রয়েছে। শিয়ালদা নোনাপুকুরে কলকাতা ট্রামের ওয়ার্কশপ রয়েছে। শেষমেশ বিদায় নিচ্ছে সে, শহরের রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে ট্রাম। আজ তার প্রয়োজন ফুরিয়েছে, তাই আজ নাকি সে শহরের বোঝা, যে কারণে কলকাতার আর সব রাস্তায় চলবে না ট্রাম। 1.5 শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে বহু মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী ছিল এই পরিবেশ বান্ধব যানটি। কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং এক্সপ্ল্যানেডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহন মন্ত্রী এক বিবৃতিতে বলেন যে শহরের বেশিরভাগ ট্রাম রুটগুলি বাতিল করা হবে, শুধুমাত্র ঐতিহ্যবাহী রুটটি পর্যটকদের আকর্ষণের জন্য চালু থাকবে। কলকাতায় মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা সেভাবে আর বাড়েনি। কলকাতা শহরের মোট আয়তনের মাত্র 6% গাড়ি চলে। এর তুলনায় দিল্লি ও মুম্বাইতে রাস্তার পরিমাণ অনেক বেশি। এই কারণেই হয়তো ট্রাম বন্ধ করা হচ্ছে। তবে শোনা যাচ্ছে যে WBTC থেকে CTCকে আলাদা করা হবে এবং এই CTC বা ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি ট্রাম চালাবে শহরের বুকে। এখন দেখা যাক সেটাই ঘটে কিনা। সেটা ঘটলে তো সবাই খুব খুশিই হবে। প্রায় 150 বছরের ইতিহাসে পড়ল দাড়ি। শহরের বুকে কান পাতলে এখনও শোনা যায় ট্রামের চাকার শব্দ, ট্রামের হর্ন। তবে সময়ের সঙ্গে ধীর গতিতে কমেছে তাদের যাতায়াত। কলকাতার রাস্তায় ট্রাম বন্ধের খবর ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ট্রাম বাঁচানোর দাবিতে সরব হয়েছেন গত 10 বছরে ট্রামে না ওঠা মানুষজনেরাও। অনেকে তো ট্রাম বন্ধ হয়ে গিয়েছে সেই কথাও রটিয়ে দিয়েছেন, কিন্তু আদতেও কি ট্রাম বন্ধ হয়ে গিয়েছে? আমরা যেদিন ট্রামে চড়েছিলাম সেই দিনটা ছিল 29শে সেপ্টেম্বর, রবিবার। ওই দিনকেও শ্যামবাজার থেকে ধর্মতলা এবং গড়িয়াহাট থেকে এক্সপ্ল্যানেড রুটেও ট্রাম চলেছে তার নিজের ঘন্টি বাজিয়েই। আমরা এখন কলেজ স্ট্রিট পার করে বিধান সরণি রোড ধরে এগিয়ে চলেছি, আর এই রাস্তার ঠিক পাশেই রয়েছে উত্তর কলকাতা সহ সমগ্র কলকাতার প্রাচীনতম রাজবাড়ি ঠনঠনিয়া রাজবাড়ি। এই রাজবাড়ির নিকটতম মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, সরকার পুরোপুরিভাবে ট্রাম তুলে দিতে চাইছে না। কলকাতার ঐতিহ্যবাহী হিসেবেই ট্রাম থাকছে। আদালত কি রায় দেয় সেই দিকেই আমরা তাকিয়ে রয়েছি। কলকাতার রাস্তায় ট্রাম ফিরিয়ে আনার দাবিতে আদালতে মামলাও হয়েছে। ট্রামপ্রেমী সংগঠনও ট্রাম ফিরিয়ে আনার দাবিতে সরব। তবে আপাতত গোটা বিষয়টি বিচারাধীন। পরিবহন দপ্তর জানিয়েছে ট্রামের ঐতিহ্যের বিষয়ে তারাও ওয়াকিবহাল। দেখতে দেখতে কলকাতার ট্রাম পরিষেবার বয়স পেরিয়ে গেল 150 বছর। এই রাস্তা ধরেই যেতে যেতে চোখে পড়ল আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, বেনারসি নিকেতন, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের মতন বড় বড় শাড়ি দোকানগুলিও। এই দোকানগুলি সব মহাত্মা গান্ধী রোডের কাছেই অবস্থিত। বৃদ্ধ হলেও এখনও কলকাতার বুকে চলছে ট্রাম।
তবে রাজ্য প্রশাসনের কাছে গতি পেয়েছে শহর, তাই ট্রামের মন্থর গতি এখন অনেকটাই বেমানান নাকি এই শহর কলকাতার কাছে। তবে সুখবর হলো যে নতুন প্রজন্ম আবারও ট্রাম নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে। আমার ছোটবেলা থেকে এই বড় হয়ে ওঠা অবধি বয়সে ট্রাম চড়তে না পারার যে আক্ষেপটা মনের মধ্যে ছিল, আজ সেটা আমার দিদি আর জামাই দাদার জন্যই সম্ভব হলো, আর সাথে বাবানেরও ট্রাম চড়া হলো। একটু ছোট বয়সে মায়ের সাথে বা দিদির সঙ্গে যখন আমি হাতিবাগানে যেতাম জামা কাপড় কেনার জন্য বা কলেজ স্ট্রিটে যেতাম বই খাতা কেনার জন্য, তখন ওখান থেকেই আবার কাজ মিটিয়ে বাড়ির পথে রওনা দিতাম। সেইভাবে কখনো ট্রামে চড়ার সুযোগ হয়নি কখনো আমার। আজ এত বছর পরে প্রথমবার ট্রামে চড়ে আমার ভীষণ আনন্দ হয়েছে আর ভীষণ মজাও পেয়েছি আমি। ছোটোবেলা থেকে সেই ট্রামে না চড়ার আক্ষেপটা আজ পুরোপুরিভাবে দূর হলো। এরপরেই এই রাস্তা ধরে সামান্য এগিয়ে গেলেই ডান হাতে পড়বে ক্যালকাটা মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল। কলকাতায় অবস্থিত এই মেডিকেল কলেজ এবং হসপিটালটি এশিয়া মহাদেশে সবথেকে পুরনো স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 1835 সালের 28শে জানুয়ারি এই মেডিকেল কলেজ এবং হসপিটাল বেঙ্গল নামে উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ। ওই জন্য ছোট ছোট ইটের এগুলো এরকম ছোট ছোট। আর আগে ইতিহাস মানে বড় বড় লাগে। শ্যামবাজার থেকে ধর্মতলা এক্সপ্ল্যানেড অবধি যেতে আমাদের ট্রাম ভাড়া নিয়েছিল এক একজনে 20 টাকা করে, 4 জনের 80 টাকা, এবং এই ট্রামটি ছিল এসি ট্রাম।
ভালো লাগলো। তো ঠিক আছে, আপনি আসুন। এই রূপটাই কি চলবে? জিজ্ঞেস করে ঘুরবেন না? আপনি একটুখানি কিছু বলবেন? বলছি এই রুটটাই কি চলবে? চলবে, কেন চলবে না? মানে এই রুটেই চলবে নাকি সব রুটেই? সব যা 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 বলুন একটু। যা চলছে সবাই চলবে, আরো বাড়ানো হবে। আরো রুট বাড়ানো হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনো চিন্তা নেই, আপনারা আসুন। মানে আমরা আবার ট্রামে চড়তে পারবো তো? হ্যাঁ, আপনার ভালো লাগলো তো এসে? অবশ্যই, খুব ভালো লেগেছে। ধরো এটা ধরো তাড়াতাড়ি। আন্দোলন এখানেই হয়, ওই দেখ আয়কর ভবন। সব এখানে। ছুটি দিল, এবার সব বাড়িতে পৌঁছানোই ছিল, আনতে ভুলে গেছি। এবার আবার সেই প্ল্যানেটে এসে ওই আমি তো ভর্তি ছিল, ওখান থেকে আবার প্ল্যানেট আসলাম আমি আর দাদা গিয়ে আবার তারপর আবার শিখলাম একবার। এখান থেকে একটু মিষ্টি কিছু একটু খাবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। বসে दिखाएगा ছবি তোলা যাবে না। কেসি দাস হলেন কৃষ্ণচন্দ্র দাস, যিনি 1930 সালে কলকাতায় রসমালাই এবং ভ্যাকুয়াম ক্যান্ড রসগোল্লা এর উদ্ভাবক হিসেবে একজন আইকনিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা তার পারিবারিক সংস্থা কেসি দ্বারা সারা ভারতে জনপ্রিয় ও প্রচারিত হয়েছিল। ইতিহাস বলে 1868 সালে নবীনচন্দ্র দাস, যিনি কলকাতার বাসিন্দা, পরীক্ষামূলকভাবে প্রথম রসগোল্লা তৈরি করেছিলেন। পরবর্তীকালে কেসি দাস, যিনি ছিলেন নবীনচন্দ্র দাসের ছেলে, তিনি রসগোল্লা তৈরি করতে শুরু করেন, যার ফলে তখন থেকে মিষ্টির ব্যাপক প্রাপ্যতা হয়। এগুলো কি মিষ্টি? রসগোল্লা? কি মিষ্টি এটা? बोले ना একটা তুমি কি একটা বলো বাকিটা দিয়েছে তো ডুবে গেছে ডুবে গেছে বাংলাও রসগোল্লার উৎপত্তির দাবি করে
এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে রসগোল্লা মিষ্টি তার বর্তমান আকারে বাংলায়, বিশেষ করে কলকাতা শহরে নিখুঁত ও জনপ্রিয় হয়েছিল। এই রূপান্তরের কৃতিত্ব প্রায় 19 শতকের শেষের দিকে কিংবদন্তি মিষ্টি প্রস্তুতকারক নবীনচন্দ্র দাসকেই দেওয়া হয়।